এদিকে সবশেষে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু। এক সপ্তাহের মধ্যে দেশ দখল করার সকল প্ল্যান করে ফেলেছে। আজ থেকে ঘুম হারাম ডক্টর ইউনূসের। আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই 3 হাইকোর্টের বিচারপতি কোন এমন আওয়ামী লীগ নেতা কর্মীকে, মানে কোন সে ভয়ঙ্কর, কোন সে মহাপ্রভাব প্রতিপত্তিশালী আওয়ামী লীগ নেতা কর্মী যাদেরকে তারা জামিন দিয়ে দেওয়া, এবং যারা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন তার ফলে মানে আসিফ নজরুলই এমন চেতে গেলেন। আর সৈয়দ রেফাত আহমেদী বা সেই রাগের তাপে একেবারে ভড়কে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন, আর কোন কোন আইনজীবী কাদের এত বড় সাহস যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে। আবারও রাজনীতিতে 360 ডিগ্রি ইউটার্ন একদম ঘুরে গেছে। এই কয়েকদিন আগে অথবা কয়েক ঘন্টা আগে বিএনপি খুশি আর খুশি আনন্দ, এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে হতাশ আর জামাত শিবিরে খুশির বন্যা। জুলাই আন্দোলনের সময় এনসিপি কিংবা তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের খুবই আস্থাভাজন, খুবই প্রিয়ভাজন যে মুরব্বীর নাম আমরা দেখতাম কিংবা তাদের কাছাকাছি দেখতাম, এমনকি 5 আগস্টের সরকার পতনের পরেও নতুন সরকার গঠনের যে তোড়জোড়, সেই তোড়জোড় কার্যক্রমে যাকে একেবারে অগ্রভাগে দেখা গেছে। রাজনীতিতে -2 থিওরি আমরা সেই 2006 সাল থেকে শুনে আসছি। যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার হলো, 11 সরকার হলো, তখন রাজনীতিবিদদেরকে ভিলেন বানিয়ে দেশের প্রধানতম দুটো রাজনৈতিক দলকে রিফর্ম করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যে পরিবার প্রথা রয়েছে বা পরিবারতন্ত্র রয়েছে, শেখ পরিবার, জিয়া পরিবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এদিকে সবশেষে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু। এক সপ্তাহের মধ্যে দেশ দখল করার সকল প্ল্যান করে ফেলেছে। আজ থেকে ঘুম হারাম ডক্টর ইউনূসের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই 3 হাইকোর্টের বিচারপতি কোন এমন আওয়ামী লীগ নেতা কর্মীকে, মানে কোন সে ভয়ঙ্কর, কোন সে মহাপ্রভাব প্রতিপত্তিশালী আওয়ামী লীগ নেতা কর্মী যাদেরকে তারা জামিন দিয়ে দেওয়া, এবং যারা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন তার ফলে মানে আসিফ নজরুলই এমন চেতে গেলেন। আর সৈয়দ রেফাত আহমেদী বা সেই রাগের তাপে একেবারে ভড়কে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন, আর কোন কোন আইনজীবী কাদের এত বড় সাহস যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বারবার করে সাবধান করবার পরেও জুলাই হত্যা মামলাগুলোর জামিন হয়ে যাওয়ায় আসিফ নজরুল এতটাই রুষ্ট হয়েছেন যে সেই ক্ষোভ, সেই বিক্ষোভ যে তিনি ঝাড়তে ভোলেননি একেবারে উচ্চ আদালতের শীর্ষ মানুষটির ওপরেও, সেটা এখন পরিষ্কার হয়ে উঠেছে, এবং তা নিয়ে একরকম তোলপাড় দেখা দিয়েছে বাংলাদেশের বিচারাঙ্গনে। আসিফ নজরুলকে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। মাঝে মাঝে সাংবাদিকেরা প্রশ্ন করছিলেন বটে যে অনেক অনেক ভুয়া মামলা তো হয়েছে, এবং তখন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তিনি বলছিলেন যে অনেক মামলা হয়ে গেছে, অনেক ভুয়া মামলাও হয়েছে, আদালতেও হয়েছে, এবং এসব ব্যক্তিকে কিভাবে প্রাথমিক তদন্তের পরেই একরকম ছেড়ে দেওয়া যায় বা খালাস দেওয়া যায় সে চেষ্টা সরকার করছে। নানা রকম কমিটি গঠনের কথাও তিনি শুরুর দিকে বলেছিলেন ন্যায় বিচারের প্রতিমূর্তি হয়ে। কিন্তু এরপর তার উপর যে চাপ সৃষ্টি হয় জুলাই অভ্যুত্থানের বিজয়ী পক্ষের তরফে, ছাত্রদের তরফে, হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগেও তাকে ফেসবুকে ধমক দিয়ে বলেছেন যে আপনার যা কাজ আপনি সেটা করেন। কাজেই তার কাজ, তার অ্যাসাইনমেন্টটা বুঝে আসিফ নজরুল পরিষ্কার বুঝেছেন যে জুলাই আন্দোলনে যে শত শত হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, জুলাই হত্যা মামলাগুলো হয়েছে, সেগুলো সত্যি না মিথ্যা, একজনকে 500 জন 700 জন মিলে হত্যা করা যায় কিনা, মিরপুরের হত্যাকাণ্ডে আসলে ধরুন চাঁপাই নবাবগঞ্জের পুরো আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন কিনা, মানে এই যে ঢালাও মামলার নানা রকম একেবারে চূড়ান্ত উদাহরণ সংবাদ মাধ্যম সহ মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তারপরেও এসব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। যত পারা যায় আওয়ামী লীগ ধরে ধরে এনে কারাগারে ভরে রাখতে হবে, এবং এদের কোনোভাবে কখনো জামিন দেওয়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা এরা এই বিষয়টা নিয়ে কথা বলতে কিন্তু কোনো রাগঢাক করছেন না। আইন উপদেষ্টা
ফেব্রুয়ারি মাসে বিচারকদের এক সমাবেশে গিয়ে, কর্মশালায় গিয়ে সরাসরি বলেছেন হুটহাট করে জামিন দেবেন না তো। এবং তিনি বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে যে জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, একই অপরাধ আবার করার চেষ্টা করে, তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা এই বিষয়গুলো। এবং তিনি বলেন যে পুলিশ ভাইরা যখন অত্যন্ত কষ্ট করে একটা হত্যা মামলার আসামি ধরে আনেন, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাও বারবার সে কথা বলেন। এমনকি দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে পুলিশের ওপরেই মানুষের সবচেয়ে বেশি ভরসা এবং পুলিশকে আরো বেশি বেশি করে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের ধরতে হবে। তিনি বলেন ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে। কাজেই ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার আরো বাড়াতে হবে। তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। মানে ফ্যাসিস্ট নামে আপনি ঢালাও হত্যা মামলা দিয়ে, ঢালাও সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে শত শত মানুষকে গ্রেফতার করে রাখবেন এবং তাদেরকে জামিন দেওয়া যাবে না। জামিন যে দেওয়া যাবে না সে বিষয়ে আপনি এমনকি বিচারকদেরকে একেবারে প্রকাশ্যে সমাবেশে কর্মশালা আয়োজন করে ধমকে দেবেন যে হুটহাট দেবেন না জামিন। এই সব কিছু করবেন, কিন্তু আপনি আবার বলবেন যে এর মাধ্যমে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। এখন আপনারা তো জানেন এর মধ্যে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ক এই ইউনুস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও বলেছেন যে মানে এই বিষয়গুলোর দিকে, মানে ন্যায় বিচার যাতে হয় সেদিকে যাতে লক্ষ্য রাখা হয়। কারণ ওইদিকে আবার হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ধমকেছে যে বাংলাদেশে বিচারের নামে এসব কি চলছে। কিন্তু আসিফ নজরুলের উপর যে চাপ, উপদেষ্টা পদ বজায় রাখতে হলে তাকে নিশ্চিত করতে হবে যে জামিন কিছুতেই হতে পারবে না। কাজেই এরপর এত ধমকাধমকির পর যখন তিনি দেখেছেন যে এমনকি উচ্চ আদালতে গিয়ে সম্প্রতি নাকি 800টি মামলার জামিনের ব্যবস্থা হয়েছে আসিফ নজরুলের কথা অনুযায়ী, এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে পাশে প্রেস সচিব শফিককে বসিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং আসিফ নজরুল বলেন সম্প্রতি উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে 4 থেকে 5 ঘন্টায় 800 মামলায় প্রায় জামিন দিয়েছেন। জামিন উনি দিতেই পারেন, কিন্তু 4-5 ঘন্টায় 800 মামলা কি শোনা সম্ভব? এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা? এরকম আরো কিছু কিছু প্রসঙ্গ উঠেছে। আমাদের মনে হয় গোটা বিষয়গুলো বিবেচনা করে কয়েক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। মানে আসিফ নজরুলের এই কথা, মানে তিনি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সম্পর্কে কথা বলছিলেন, এই যে কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, উচ্চ আদালতে গিয়ে এখন কেউ কেউ জামিন নিচ্ছেন, এই কথা আসিফ নজরুল বলা মাত্র প্রধান বিচারপতি বুঝেছেন আসিফ নজরুলের চাকরি না থাকলে তো তারও চাকরি থাকে না। কারণ আপনারা মনে করে দেখেন এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কোন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন। মানে তখন হাসনাত আব্দুল্লাহরা বিচারালয়ের সামনে দিন রাত সমাবেশ করছেন। তারা বলেছেন যে এক্ষুনি আপিল বিভাগের 7 বিচারপতি এবং প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। এবং মনে করে দেখেন সেই হাসনাত আব্দুল্লাহরা বিচারাঙ্গন সম্পর্কে তাদের কাছে কত তথ্য ছিল এবং তারা কত প্রস্তুত ছিলেন যে সরকার পড়ে যাবে আর প্রধান উপদেষ্টা পদে ইউনুস বসবেন, আইন উপদেষ্টা পদে আসিফ নজরুল বসবেন, আর প্রধান বিচারপতি পদে সৈয়দ রেফাত আহমেদ বসবেন। যে সেই ছেলে পেলে বাইরে স্লোগান দিল যে সৈয়দ রেফাত আহমেদকেই হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিএনপি আমলে হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছেন ব্যারিস্টার ইশতিয়াকের ছেলে, এই সৈয়দ রেফাত আহমেদকেই প্রধান বিচারপতি বানাতে হবে। এবং প্রধান বিচারপতি একই দিনে আপিল বিভাগের বিচারপতি এবং প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওই দিনটিতে 10ই আগস্ট, যেদিন এই ডেডলাইনের মুখে পড়ে আগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হলো। তিনি তো পালিয়েছিলেন সেই 5ই আগস্ট থেকেই সেনা সদর দপ্তরে, সেটা তো এখন আমরা সবাই জানি। কাজেই মানে এই যে চাকরি না থাকার ভয়, সেই ভয়টাই এখন মূলত বাংলাদেশের আদালতকে পরিচালিত করছে। প্রধান বিচারপতি আসিফ নজরুল যখন বলেছেন উচ্চ আদালতে জামিন হয়ে যাচ্ছে, এসব নিয়েও আমাদের প্রশ্ন আছে, সাথে সাথে প্রধান বিচারপতি কি করেছেন, তার প্রশাসনিক এক কর্মকর্তা, মানে এক রকমের প্রধান বিচারপতির দফতর পরিচালনার কাজ করেন, সরকারের অ্যাডিশনাল জাজ পর্যায়ের এক কর্মকর্তা, তাকে দিয়ে তিনি তখন 3 জাজ, যেই 3 বিচারপতি হাইকোর্ট বিভাগের যেই 3 বিচারপতির বেঞ্চে ওই জামিন শুনানিগুলো অনুষ্ঠিত হয়েছে, তাদেরকে তিনি তখন মেসেজ পাঠিয়ে দিয়েছেন। মানে কারণ এটা জানবেন প্রধান বিচারপতি কিন্তু অন্য বিচারপতিদের বস নন। মানে আদালতের কাঠামোটা এমন যে আদালতে প্রত্যেকজন হাইকোর্ট বিভাগের বিচারপতি আলাদা আলাদা ভাবে স্বাধীন এবং তাদের এক একটা বেঞ্চ এক একটা হাইকোর্ট, এবং সেখানে একজন একটু মানে প্রধান বিচারপতি বড় বস নন যে যিনি এসে বলতে পারবেন যে আপনি এরকম সিদ্ধান্ত কেন নিলেন। এবং বিচারের মূল স্বাধীনতার জায়গাটাই হচ্ছে বিচারপতিদের মানে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। কাজেই শোকজ করার কোন রকম আইনি অধিকার প্রধান বিচারপতির নাই। তাই প্রধান বিচারপতি আবার কি করেছেন, তিনি আবার
তার প্রশাসনিক কর্মকর্তাকে দিয়ে 3 বিচারকের কাছে টেক্সট মেসেজ পাঠিয়েছেন, যেই টেক্সট মেসেজে প্রশাসনিক কর্মকর্তা লিখেছেন যে চিফ জাস্টিস স্যার খুব শিগগিরই, ইংরেজির টেক্সট মেসেজ, যে খুব শিগগিরই আপনাদের সাথে কিন্তু দেখা করবেন, আপনারা 28 অক্টোবরের মধ্যে প্রস্তুত হয়ে যাবেন কি করে আপনারা জামিন আবেদনগুলোর মানে নিষ্পত্তি করেছেন এবং যা যা ডকুমেন্ট নিয়ে দলিলাদি নিয়ে আপনারা উপস্থিত হবেন তার মধ্যে ওই সব জামিন আবেদন পক্ষে কোন কোন আইনজীবী কাজ করেছিলেন সেই তালিকাও নিয়ে আসতে হবে। তার মানে আসিফ নজরুল, সৈয়দ রেফাত আহমেদরা এমন স্বাধীন বিচার বিভাগ তৈরি করেছেন সেখানে শুধু বিচারপতিদের তারা জামিন দেওয়ার বিরুদ্ধে ধমকাচ্ছেন তাই নয়, কোন আইনজীবী যদি জামিন আবেদনের পক্ষে আদালতে দাঁড়ান সেই আইনজীবীদেরও তারা চিহ্নিত করে রাখছেন। মানে আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই 3 হাইকোর্টের বিচারপতি কোন এমন আওয়ামী লীগ নেতা কর্মীকে, মানে কোন সে ভয়ঙ্কর, কোন সে মহাপ্রভাব প্রতিপত্তিশালী আওয়ামী লীগ নেতা কর্মী যাদেরকে তারা জামিন দিয়ে দেওয়া এবং যারা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন তার ফলে মানে আসিফ নজরুলই এমন চেতে গেলেন আর সৈয়দ রেফাত আহমেদি বা সেই রাগের তাপে একেবারে ভড়কে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন আর কোন কোন আইনজীবী কাদের এত বড় সাহস যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে। এই 3 বিচারপতি যাদেরকে তিনি এই টেক্সট মেসেজ পাঠিয়েছেন তারা হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ডক্টর জাকির হোসেন। 3 জনই আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছেন, সিনিয়র জাজ, কিন্তু নিশ্চয়ই খুব শিগগিরই হয়তো তাদেরও চাকরি যাবে। কারণ আপনাদের হয়তো মনে থাকবে যে ব্যারিস্টার সারা হোসেন মানে শেখ হাসিনা, আওয়ামী লীগ সব বিষয়ে সবকিছুর বিরুদ্ধে ব্যাপক সোচ্চার, মানবাধিকারের পক্ষে অত্যন্ত সোচ্চার ছিলেন, বাংলাদেশের বিচারালয়ের স্বাধীনতা নিয়ে যার স্বামী ডেভিড বার্গম্যানও নিয়মিত লেখেন, যিনি ডক্টর কামাল হোসেনের মেয়ে, সেই ব্যারিস্টার সারা হোসেন কমাস আগে প্রথম আলোতে গিয়ে বলেছেন যে বিচারালয়ে বিচারপতিদের মধ্যে যে ভয়াবহ ভয় কাজ করছে তাতে তারা রায় দূরের কথা একটা আদেশ দেওয়ারও সাহস তাদের ভেতরে নাই। কারণ বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে, কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। কারণ তাই তো বিচারালয়ের বাইরে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দিলেই তো চাকরি নট তো শুধু সমস্যা না, মানে প্রাণ নিয়ে কোথায় মানে বাঁচা যাবে সেই শঙ্কা তো তাদের সকলের মনে। কারণ 5ই আগস্ট কি হলো, জাজেস কোয়ার্টারে গিয়ে হামলা হলো। জুলাই আন্দোলনের সময় এনসিপি কিংবা তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের খুবই আস্থাভাজন, খুবই প্রিয়ভাজন যে মুরব্বীর নাম আমরা দেখতাম কিংবা তাদের কাছাকাছি দেখতাম, এমনকি 5 আগস্টের সরকার পতনের পরেও নতুন সরকার গঠনের যে তোড়জোড়, সেই তোড়জোড় কার্যক্রমে যাকে একেবারে অগ্রভাগে দেখা গেছে, ছাত্রদের সঙ্গে সার্বক্ষণিক সমঝোতা আলোচনা, এমনকি সেনা নিবাসে বসে থেকে তিনি এরকম একটা ভিডিও বার্তাও দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেনাবাহিনী প্রধান তিনি খুবই আস্থার জায়গা তৈরি করেছেন, তোমরা নিজের নিজের জায়গা থেকে সবকিছু করো, শান্ত হও, তোমরা এটার উপরে আস্থা রাখতে পারো, উনি কথা দিয়েছেন তোমাদের সঙ্গে বসে এরকম বার্তাও দিয়েছিলেন। মানে এবং সেই সময় শোনা গিয়েছিল যে সেনাপ্রধান তাকে দায়িত্ব দিয়েছিলেন এই ভেবে যে তার কথা ছাত্ররা শুনবে। সেই মধুর সম্পর্ক হঠাৎ করে তিক্ততার চরম পর্যায়ে চলে আসলো কেন, যেখানে এনসিপির পক্ষ থেকে 5 জন উপদেষ্টাদের নাম দেয়া হলো যারা তাদের পছন্দ না কিংবা যারা অন্য দলের হয়ে কাজ করছে, তার মধ্যে কেন আসিফ নজরুলের নাম আসলো? এটা একটা কোটি টাকার প্রশ্ন। কি এমন হলো? তার মানে কি যেটা আলোচনা হচ্ছে, যেটা বিভিন্ন জন আলোচনা করছেন, এমনকি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও অভিযোগ করেছেন যে এনসিপির পারপাস সার্ভ করছে না বলেই তাদের উপরে দায় দেওয়া হচ্ছে। তাহলে কি আসিফ নজরুল এখন এনসিপির পারপাস সার্ভ করছেন না? এখন কি তিনি নিজের পারপাস শুধু সার্ভ করছেন আর বিএনপির পারপাস সার্ভ করছেন, যে কারণে এনসিপি এবং জামাত 2 দলের কাছেই তিনি অগ্রহণযোগ্য হয়ে পড়লেন? এবং শুধু তাই নয়, অনেক কাঠি সরেস হয়ে এবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন আসিফ নজরুলের ইচ্ছা নাকি প্রধান উপদেষ্টা হওয়ার। কি মারাত্মক ব্যাপার! আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার ইচ্ছা, এটা সরাসরি তিনি মন্তব্য করছেন, সরাসরি প্রকাশ্যে বলছেন। কেন বলছেন, কেন এই ভাবনা তার হলো? সত্যি কি আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বা এখনো কোনো সুযোগ খুঁজছেন প্রধান উপদেষ্টা হওয়ার? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির কথা। তিনি সরাসরি আসিফ নজরুল সম্পর্কে যে কথা বললেন, সেই কথা আসিফ নজরুলের জন্য খুব একটা সুখকর কথা যেমন নয়, তেমনি জুলাই আন্দোলনের সময় তাদের ভেতরে যে ঐক্য ছিল, যে ঐক্য এবং যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম, সেই সম্পর্ককেও বিতর্কিত করার জন্য যথেষ্ট। কি বললেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম এরকম যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। কিভাবে হয়েছিল ইতিহাসের দিকে একটু, তিনি বোধহয় চেয়েছিলেন বলতে ইতিহাসের দিকেই যেতে বলছেন। চলুন যাই ইতিহাসের দিকে একটু।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আজকে তিনি এই দাবি করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। এটা বলতে তিনি কি বোঝালেন সেটা একটা বড় বিষয়। কোর্টে বল গিয়েছে মানে তিনি সম্ভবত এটা বোঝাতে চাইছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তিনি একটা মানে বিপরীতমুখী অবস্থানে ছিলেন, যে অবস্থানে মূলত বিএনপি ছিল। বিএনপির অবস্থানেই আসিফ নজরুলের অবস্থান ছিল। তিনি চাচ্ছিলেন না জুলাই সনদ বাস্তবায়নের এই ব্যাপারটা ঘটুক এবং এনসিপি স্বাক্ষর না করলে তার কিছু যায় আসে না, এরকম একটা অবস্থানে ছিলেন তিনি। বোধহয় সেটাই বোঝাতে চাইলেন। চলুন একটু বুঝে দেখি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। বোঝা গেছে? তার মানে আমি যেটা বললাম সেটাই, মানে আজকে যে ঐক্যমত্য কমিশনের বাস্তবায়ন রিপোর্ট জমা দিয়েছে, বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেটা জমা দিয়েছে, তাতে এনসিপি বোধহয় বেজায় খুশি এবং এতে আসিফ নজরুলের একটা পরাজয় হয়েছে এরকমটাই তিনি হয়তো মিন করছেন। বলছেন জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, অর্থাৎ এনসিপি হারিয়ে যেতে পারতো স্বাক্ষর না করে, সেই ভয় ছিল, কিন্তু সেটা হয়নি। তবে রিস্ক বা ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। অর্থাৎ এনসিপির চাপেই ঐক্যমত্য কমিশন বাস্তবায়নের পথ নিয়ে যে রিপোর্ট দিয়েছে এটাকে এনসিপির বিজয় হিসেবে দেখছেন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট দিয়েছেন, বাস্তবায়ন সুপারিশ যেটা দিয়েছেন, সেখানে যে সংবিধান বিরোধী অন্তত 2-3টা ব্যাপার রয়েছে, সেটা বাস্তবায়ন করতে চান আপনারা? সংবিধান বিরোধী ব্যাপারগুলো বাস্তবায়ন করে সংবিধান লঙ্ঘন করতে চান? সংবিধান লঙ্ঘনের মামলায় ফেসে যেতে চান? কারণ এই সরকার সংবিধানকে রক্ষার জন্য শপথ নিয়েছে এবং সাংবিধানিক ওয়েতেই শপথ নিয়েছে। সাংবিধানিক ওয়েতে শপথ নিয়ে সংবিধানের মধ্যে বাস করে আপনি সংবিধান বিরোধী কর্মকাণ্ড করতে পারবেন না। সুতরাং এই মানে প্রস্তাব যতই ঐক্যমত্য কমিশন দিক না কেন, শেষ পর্যন্ত বিএনপি যেটা বলছে সেটাই আপনাদেরকে মেনে নিতে হবে। এগুলো হবে না, এগুলো হতে পারে না। মানে সাংবিধানিক আদেশ প্রধান উপদেষ্টা দিতে পারেন না, মানে ওই 270 দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক সংবিধানে সংযোজিত হয়ে যাবে, এগুলোও হবে না, এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, 72-এর পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। সংবিধান নাকি হত্যার বৈধতা দিয়েছে? কি আজব ব্যাপার। এই কথাগুলো বলেই তো রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছেন। সংবিধান একটা জড় পদার্থ, সংবিধানকে চালাই মানুষ। সংবিধানে কোথাও হত্যার কথা লেখা নাই, সংবিধানে কোথাও শেখ হাসিনা যে ভুল করেছেন, আওয়ামী লীগ যে ভুল করেছে, কিংবা সংবিধানে কোথাও লেখা নাই যে 2014 সালের নির্বাচন বিএনপিকে বাদ দিয়ে করো, কিংবা সংবিধানে লেখা নাই 2024-এ আমি দামি নির্বাচন করো, এভাবে সংবিধানে লেখা নাই। সংবিধানে লেখা নাই বিএনপিকে বাধ্য করো এমন রাজনৈতিক কৌশলে যেন তারা নির্বাচনের উৎসাহ হারিয়ে ফেলে। এগুলো সংবিধানে লেখা নাই, এগুলো আওয়ামী লীগের ভুল, আওয়ামী লীগের সংবিধানকে ভুলভাবে ব্যবহার করা, এগুলো সংবিধানের দোষ নয়। যেমন সংবিধানে লেখা নাই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করো, যেটা আপনারা করতে যাচ্ছেন, এগুলোও সংবিধানে লেখা নাই। সংবিধান কখনো খারাপ হয় না, খারাপ হয় মানুষ যারা সংবিধান পরিচালনা করে। এই যে এখন এই ঐক্যমত্য কমিশন যেগুলো প্রস্তাব দিচ্ছে, সেই প্রস্তাবের মধ্যে যেগুলো অসাংবিধানিক ব্যাপার, সেই অসাংবিধানিক ব্যাপার যখন আপনারা করবেন, আওয়ামী লীগ সরকার যেভাবে ফেসেছে ঠিক সেইভাবে এই ইস্যুতে আপনারাও কোনো একদিন ফেসে যাবেন যে আপনারা সংবিধান বিরোধী কাজ করেছেন। এগুলো বলে শুধুমাত্র চটকদার জনপ্রিয়তা অর্জন করা যায়, বাস্তবতা উপেক্ষিত থাকে। ব্যাপারগুলো বাস্তবতার নিরিখে আমার মনে হয় বোঝা উচিত। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেছেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। খুবই ভালো কথা, মানুষ ব্যালটে জবাব দেবে, এটাই তো হওয়া উচিত এবং ব্যালটে মানুষকে জবাব দেওয়ার সুযোগও দেওয়া উচিত। এই কারণে আপনারা যাদেরকে বলছেন যে নির্বাচনের বাইরে রাখবেন, তাদেরকেও নির্বাচন করতে দেওয়া উচিত, যেন জনগণ প্রত্যাখ্যান করে তাদেরকে সরিয়ে দেয়, যেন জোর করে নির্বাহী আদেশে তাদেরকে সরিয়ে দেওয়া না লাগে। এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করেন তিনি। দলের মুখ্য সমন্বয়ক বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না, কোনো এম্বাসিতেও যাবে না, তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। কেন আপনারা যে বিভিন্ন এম্বাসিতে যে মিটিং করছেন, আমেরিকান এম্বাসিতে মিটিং করছেন, নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের বাসায় গিয়ে মিটিং করছেন, সেগুলো কি ভুলে গেলেন? মানে মিটিং শুধু বিএনপি কিংবা জামাত করলেই দোষ, আপনারা করলে সেটা হচ্ছে যে সাংবিধানিক কাজ, সেগুলো বৈধ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে -2 থিওরি আমরা সেই 2006 সাল থেকে শুনে আসছি। যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার হলো, একাগার সরকার হলো, তখন রাজনীতিবিদদেরকে ভিলেন বানিয়ে দেশের প্রধানতম দুটো রাজনৈতিক দলকে রিফর্ম করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যে পরিবার প্রথা রয়েছে বা পরিবারতন্ত্র রয়েছে, শেখ পরিবার, জিয়া পরিবার, এই শেখ পরিবার এবং জিয়া পরিবার, এই দুটো পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য 2006 সনের মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের পরিচালিত 11 সরকার যে মাস্টার প্ল্যান গ্রহণ করেছিল এবং সেই মাস্টার প্ল্যানের পেছনে আমেরিকা ছিল এবং সেই মাস্টার প্ল্যানের পেছনে ভারতও ছিল।
প্রায় 1 বছর ধরে তাণ্ডব চলেছিল। বেগম জিয়া, শেখ হাসিনা উভয়কে গ্রেপ্তার করা হলো। তাদের পরিবার পরিজন, আপনজন, শুভানুধ্যায়ী সবাইকে যাদেরকে পারলো গ্রেপ্তার করলো, আর বাকিদেরকে রীতিমতো দৌড়ের উপর রাখলো। রাষ্ট্রীয় কতগুলো সংস্থা যেমন দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও তারা একটা যৌথ সেল তৈরি করলো এবং সেই সেলের মাধ্যমে ব্যবসায়ী, আমলা কামলা এদের মধ্যে শীর্ষ দুর্নীতিবাজদের একটা তালিকা তৈরি করলো এবং পত্রিকায় ছাপিয়ে দিল। ফলে সারা বাংলাদেশের মধ্যে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হলো, এর ফলে মাত্র 6-7 মাসের মধ্যে পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়লো। ওই সময়টাতে যারা বড় বড় ব্যবসায়ী গ্রুপ ছিল, সেটা বসুন্ধরা হোক বা অন্য যারা হোক, প্রায় সবাইকে দুর্নীতির তালিকার মধ্যে ফেলে দেশ ছাড়া করা হলো, অনেকে গ্রেপ্তার করা হলো। আর কিছুদিন পরে যারা দুর্নীতি দমন করবেন তারা নিজেরাই দুর্নীতির মধ্যে এমনভাবে জড়িয়ে পড়লেন যে অনেকে হাজার হাজার কোটি, 2006 সালে কিন্তু 1000 কোটি টাকা চারটিখানি ব্যাপার নয়, তো সেই হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়ে গেল। গ্রামাঞ্চলে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন দেখা গেল যে একটা গ্রাম্য বাজার ভাঙতে গিয়ে সেখানে কোটি কোটি টাকার লেনদেনে জড়িয়ে পড়লো। একেবারে ছোট একটা গ্রাম্য বাজার, যেমন ধরুন ডিস্ট্রিক্ট বোর্ড থেকে সে একটা কাগজ নিয়েছে, চান্দিনা ভিটি, অথবা কিছুই নেই, এরকম একটা বাজার যেখানে 4-500 দোকান ঘর স্থাপন করে স্থানীয়ভাবে তারা বাজার করছে, আর উপজেলা পরিষদ প্রতি বছর সেই বাজারের ডাক দিয়ে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা রেভিনিউ কালেকশন করছে। এটাই চলে আসছিল। এখন এই বাজারগুলো, ঘরগুলো ভাঙা শুরু হয়ে গেল। একটা দুটো নয়, সারা বাংলাদেশে লাখ 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 ঘর ভেঙে এইভাবে গ্রাম্য বাজার ধ্বংস করে কি পরিমাণ মারাত্মক লেভেলে যে অর্থনীতিটাকে শেষ করে দেওয়া হয়েছে, ওটা যারা অর্থনীতিবিদ তারাই শুধুমাত্র কাউন্ট করতে পারবেন, আপনি আমি কল্পনা করতে পারবো না। ফলে পুরো অর্থ ব্যবস্থা ধস নামলো। তারপর রাজনীতিবিদদেরকে, সেই মূলধারার যারা রাজনীতিবিদ তাদেরকে মাইনাস করে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরির বা টায়ার বা সারির নেতাদেরকে সামনে এনে বিএনপি এবং আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করা হলো এবং সেটা ব্যর্থ হলো। যাই হোক, এরপর থেকেই রাজনীতিতে -2, রাজনীতিতে 1-11 কুখ্যাতি অর্জন করলো। এবং বিভিন্ন সময়ে সে 2008 থেকে আজ অবধি যখনই আওয়ামী লীগ ফেল করেছে, রাজনীতির ময়দান উত্তাল হয়েছে, ঠিক সেই সময়টিতেই কতগুলো কথা সামনে চলে এসেছে। আবার একটা 1-11 কি আসবে? আবার কি একটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কি আসবে? রাজনীতি থেকে আবার -2 থিওরি বাস্তবায়ন হবে ইত্যাদি। আবার কি কোনো কিংস পার্টি গঠিত হবে? কোনো ভারতের তাবেদার, কোনো যাকে বলা হয় আমেরিকার তাবেদার, সেটা হামিদ কারজাই হোক, কিংবা ওই যে সিকিমের আর একজন লোক ছিলেন লেন্দুক দর্জি, তার মতো কেউ কে ক্ষমতায় বসবেন? এরকম একটা আতঙ্ক, ভয় এবং গুজব যখন চলছিল, ঠিক সেই সময়টাতে 2024 সনে শেখ হাসিনার পতন হলো। আর পতনের পরে আকাশ থেকে অনেকগুলো নাজিল হলো আবাবিল পাখি। আর সেই আবাবিল পাখির মাথার উপরে নাজিল হলেন অবতার রূপে, দেবতা রূপে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ। কিন্তু গত 14 মাস ধরে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে দৃশ্যত 1-11 সরকারের যে চরিত্র, ঠিক সেই চরিত্র ফুটে উঠছে। দ্বিতীয়ত 1-11 সরকারের যে সফলতাগুলো ছিল, তার একটা সফলতা এই সময়টিতে নেই। 1-11 সরকারের টপ টু লো, মানে মিস্টার মঈনুদ্দিন এবং মিস্টার ফখরুদ্দিন, এই দুজন দুর্নীতি করেছেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।